সংসদের ভেতর থেকে যখন কোনো কণ্ঠস্বর উঠে আসে তখন সেটা সাধারণত বেশ পরিপাটি আর গোছানো হয়। কিন্তু সম্প্রতি এমন একটা কণ্ঠস্বর শোনা গেল যা ছিল একেবারেই অন্যরকম, যা হয়ে উঠেছে একটা পুরো প্রজন্মের আকাঙ্ক্ষা আর ক্ষোভের প্রতিধ্বনি। আর এই ভাষণটি দিয়েছেন দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। চলুন এই আলোড়ন তোলা ভাষণের গভীরে যাওয়া যাক। শুরুতেই একেবারে ধামাকা, কোনো রকম ভূমিকা, কোনো সৌজন্যের বালাই নেই। সোজা বলে দিলেন, আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই বিশ্বাসঘাতকতা এই রাষ্ট্র আর সইবে না। ভাবা যায়, এই একটা কথাতেই কিন্তু পুরো ভাষণের সুরটা বাধা হয়ে গেল। মানে এখানে ঝুঁকিটা যে কতটা বড় সেটা স্পষ্ট। তো প্রশ্ন আসতেই পারে, কে এই তরুণ, কে এই বক্তা যিনি সংসদে দাঁড়িয়ে এভাবে সরাসরি সরকারের দিকে আঙুল তোলার সাহস দেখাচ্ছেন? আর কিভাবেই বা তিনি এই মুহূর্তের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন? তার নাম আব্দুল হান্নান মাসুদ, আর মনে করা হচ্ছে তার এই ভাষণটা বাংলাদেশের রাজনীতিতে হয়তো একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। কিন্তু ব্যাপারটা শুধু একজন এমপির ভাষণ নয়, তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম বয়সী এমপি। আর ঠিক এই কারণেই তার কথাগুলো এত বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ তিনি একা নন, তিনি আসলে এমন একটা পুরো প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন যারা দেশের রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তন চায়, একটা নতুন ঢেউ তুলতে চায়। আচ্ছা, এই যে তিনি রাজনীতিতে এলেন, নির্বাচনে দাঁড়ালেন, এর জন্য ব্যক্তিগতভাবে তাকে কী ধরনের মূল্য দিতে হয়েছে জানেন? চলুন সেই দিকটা একটু দেখি। তিনি যখন প্রার্থী হিসেবে নমিনেশন পেপার জমা দিলেন, তারপর নিজের এলাকায় প্রচার শুরু করলেন, ঠিক তখনই তার ওপর হামলা হলো। আর একবার বা দুবার না, পরপর ৩ বার। ভাবুন একবার, রাজনীতিতে নামার ঝুঁকিটা ঠিক কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল। আর এই হামলাগুলোকে কিন্তু সাধারণ কোনো প্রতিবাদ ভাবলে ভুল হবে। মাসুদের নিজের অভিযোগ, তাকে সরাসরি খুন করার উদ্দেশ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়েছিল। মানে সাধারণ রাজনৈতিক বিরোধিতা এখানে পৌঁছে গিয়েছিল একেবারে হত্যা চেষ্টার পর্যায়ে। আর ঠিক এই জায়গাটা থেকেই তার ভাষণটা একটা বড় মোড় নেয়। ব্যাপারটা শুধু ব্যক্তিগত আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা হয়ে দাঁড়ায় পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ। তার নিজের ওপর এই হামলাগুলোই যেন একটা বড় রাজনৈতিক বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে ওঠে। তার ভাষণের একদম কেন্দ্রে ছিল একটাই অভিযোগ, ভোট ডাকাতি। তিনি বলেছেন, গত নির্বাচনে নাকি একেবারে পরিকল্পনা করে পদ্ধতিগতভাবে ভোট ডাকাতি করা হয়েছে। শুধু মুখের কথা নয়, তিনি একটা নির্দিষ্ট সংখ্যাও তুলে ধরেন। বলেছেন, কম করে হলেও ৩০টা ভোটকেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। এই সংখ্যাটা কিন্তু তার অভিযোগটাকে আরও অনেক বেশি গুরুতর করে তোলে। তিনি আরও বলেন, এই যে ভারসাম্যহীনতা, এটা নাকি শুধু ভোটের মাঠেই নয়, খোদ সংসদের ভেতরেও রয়েছে। যেমন ধরুন, কথা বলার সময় সরকারি দলকে দেওয়া হয় ৮ মিনিট, অথচ বিরোধী দলকে দেওয়া হচ্ছে মাত্র ৬ মিনিট। তার মতে বৈষম্যটা এখানেই স্পষ্ট। এরপর মাসুদ তার ভাষণে বর্তমানের এই অভিযোগগুলোকে একটা ইতিহাসের আয়নার সামনে দাঁড় করান। তিনি বোঝানোর চেষ্টা করেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা যেন একটা ধারাবাহিকতা, গণতান্ত্রিক নীতির সাথে বারবার বিশ্বাসঘাতকতা করার একটা চলমান গল্প, যা ফিরে ফিরে আসছে। তো এত সব অভিযোগ, এত ক্ষোভ, এর সমাধানটা কি? জেনারেশন জির প্রতিনিধি হিসেবে আব্দুল হান্নান মাসুদ ঠিক কী চাইছেন তাহলে? তিনি সংসদে দাঁড়িয়ে একটা প্রশ্ন ছুড়ে দেন, যেটা আসলে তার পুরো প্রজন্মের মনের কথা। তিনি বলেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নিয়েও আমরা কেন ভোটের অধিকার পাই না? খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু কি ভীষণ শক্তিশালী। এটা তো পুরো রাজনৈতিক সিস্টেমের গোড়া ধরেই নাড়া দিয়ে দেয়। এ থেকেই বোঝা যায়, এই নতুন প্রজন্মের চাওয়া পাওয়াগুলো কিন্তু ছোটখাটো কোনো সংস্কারের মধ্যে আটকে নেই। তারা চায় পুরো সিস্টেমটার একটা মৌলিক পরিবর্তন, বলতে পারেন একটা কমপ্লিট রিসেট। তাদের চাওয়াগুলো কিন্তু বেশ পরিষ্কার। তারা কি চায়? তারা চায় সংবিধানের আমূল পরিবর্তন। তারা এমন একটা দেশ চায় যেখানে ভোট দেওয়ার জন্য রক্ত ঝরাতে হবে না। তারা চায় এই জালিয়াতি আর হিংসার রাজনীতি শেষ হোক, আর ৭১-এর যে মূল স্বপ্নটা ছিল সেটা পূরণ হোক। তিনি তার ভাষণে বলেন,
আমরা সেই নতুন বাংলাদেশ চাই যার জন্য আমাদের পূর্বপুরুষরা ৭১-এর রক্ত দিয়েছিলেন, একটা নিরাপদ দেশ যেখানে আমাদের ভোটের অধিকার থাকবে। দেখুন, এই কথাটা দিয়ে তিনি কিন্তু বর্তমানের এই সংগ্রামকে সরাসরি দেশের জন্মের ইতিহাসের সাথে জুড়ে দিলেন। তখন এটা আর শুধু একটা রাজনৈতিক দাবি থাকে না, এটা হয়ে ওঠে একটা ঐতিহাসিক অধিকার ফিরিয়ে আনার লড়াই। শেষ পর্যন্ত পুরো ভাষণের সারমর্মটা এসে দাঁড়ায় একটা জায়গায়। এটা আর শুধু ভোটের অধিকার বা নির্বাচনী সংস্কারের দাবি নয়, এটা একটা নতুন সংবিধানের দাবি। এই নতুন প্রজন্ম আর পুরনো কাঠামোতে ঘষামাজা করতে রাজি নয়, তারা একটা সম্পূর্ণ নতুন কাঠামোই গড়তে চায়। এখন প্রশ্ন হল, এই দাবির প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে?